ওকে, এবার রেকর্ডিংটা স্টার্ট করলাম। এইখানে জ্যাম্পের মধ্যে স্টার্ট অ্যাপাচে সার্ভার এটা করতে পারি, ঠিক আছে। এখানে এটা করলে এটা স্টার্ট হয়ে যাওয়া উচিত। এখানে সব কটা আমি স্টার্ট করতে পারছি না বা একসঙ্গে করছিও না। তার মেন কারণ হচ্ছে কি, আমি এখানে যখনই এই যে মাইস্কুল যেটা রয়েছে, মাইস্কুলের বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 3306, বাট আমার অলরেডি একটা মাইস্কুল সার্ভার অ্যাক্টিভ আছে, যে কারণের জন্য এটা যদি আমি অ্যাক্টিভেট করি সঙ্গে সঙ্গে আমার ক্র্যাশ খাবে। তো সে কারণে আমি এটাকে 7 করে নিলাম, ঠিক আছে, পোর্টটা। এটাকে কোন পোর্টটা সেভেন করলেন স্যার? ওইটা ও আছে যে ওইটাতে ওখানে হ্যাঁ, এখানে এই পোর্টটাকে আমি 7 করে নিলাম, কনফিগারে গিয়ে কনফিগারে গিয়ে আমি এটাকে 7 করে নিলাম। নিয়ে এবার আমি কি করছি, এবার আমি স্টার্ট অল করে দিই, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে সব কটা এনভায়রনমেন্ট স্টার্ট হয়ে যাবে। যদি কোনো প্রবলেম যদি না থাকে তো। হুম 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 কারণ এইখানে অলরেডি আমার এই যে ডেটাবেসটাও রয়েছে, এরও কনফিগারেশনটা আমরা চেক করতে পারি। তো এখানে কনফিগারেশনের যে পোর্ট নাম্বারটা সেটা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট আছে এই মোমেন্টে। তো সেই কারণের জন্য আমি ওইখানে পোর্টটাকেই চেঞ্জ করে দিলাম, যেহেতু ওটা নতুন করে রিলঞ্চ করছে, ঠিক আছে। এই যে এখানে এই মাইস্কুল ডেটাবেস যেটা, এটা আমি পোর্টটা চেঞ্জ করে দেওয়া। হ্যালো, মিনিট পনেরো মিনিট বল, মিনিট পনেরো মিনিট বল। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আমার এইটা ক্রাশ খাচ্ছে। এটা ক্রাশ খাওয়ার মেন কারণ হচ্ছে যে লোকাল হোস্ট 80 পোর্ট কোনো কারণে হয়তো ব্লকড হয়ে আছে আমার। লোকাল হোস্ট অলরেডি ব্লকড আছে, যে কারণে এখানে লোকাল হোস্টে কিছু না কিছু চলছে। অ্যাকচুয়ালি লোকাল হোস্টটা আমার চলছে এই জায়গা থেকে। এই আমাকে মানে আমি এখানে ডকার ইউজ করে রেখেছিলাম, এইখান থেকে আমার লোকাল হোস্টটা ব্লক করে রেখেছিল। যাই হোক, আমি আপাতত এটা বন্ধ করে দিয়েছি, তো যে কারণে এটা ক্লিয়ার হয়ে গেল এই লোকাল হোস্টটা। আমি আপাতত অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা সিস্টেমের মধ্যে অনেক রকমের এনভায়রনমেন্ট নিয়ে কাজকর্ম করলে পারে একটু প্রবলেম আসে। তো পিএইচপি এনভায়রনমেন্ট ডাইরেক্টলি সেট আপ করে যদি কাজ করি তাতে আমাদের প্রবলেমটা আসে না। এবার কী হচ্ছে যে লোকাল হোস্ট পোর্টটা আমার যেহেতু ব্লক ছিল সেক্ষেত্রে অন হয়নি, এবার অ্যাপাচে সার্ভারটা অন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার অন হয়ে গেছে, ঠিক আছে। এবার এইটা যেহেতু অন হয়ে গেছে, এবার এখানে রিফ্রেশ মারলেই সঙ্গে সঙ্গে আমাদের লোকাল হোস্ট শো করছে। ওকে, হুম তাহলে এবার এই ক্ষেত্রে এবার আমি এটাকে কী করে ম্যানেজ করব পুরো ব্যাপারটা। এবার এখান থেকে ওপেন অ্যাপ্লিকেশান ফোল্ডার বা গো টু অ্যাপ্লিকেশান বলছে, গো টু অ্যাপ্লিকেশান বললে তো এইখানে ঢোকাচ্ছে, দরকার নেই আমার। হ্যাঁ, সাফারি ব্রাউজার, ওপেন অ্যাপ্লিকেশান ফোল্ডার, এইখান থেকে এইচডি ডক্স, এবং এইচডি ডক্সের মধ্যে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে এইখানে এই ড্যাশবোর্ড যেটা রয়েছে, এই ড্যাশবোর্ড ফোল্ডার থেকে অ্যাকচুয়ালি এই কারেন্ট যে সিনটা সেটা শো করছে। আমার এখানে পিএইচপি মাই অ্যাডমিনের জন্য এখানে পিএইচপি মাই অ্যাডমিন অপশানস রয়েছে, যেটাতে আমরা ডেটাবেসকে চেক করতে পারবো, যেটা আমাদের অলরেডি দেওয়া রয়েছে। ওকে, তাহলে পিএইচপি মাই অ্যাডমিন ইউআরএলে বাই ডিফল্ট রয়েছে। এবার হচ্ছে কি, আমরা এটাকে কাজটা কীভাবে শুরু করব, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমরা কীভাবে এই পার্টটাকে শুরু করব। রেকর্ডিং চলছে, তো আমাদের এই এইচডি ডক্স ফোল্ডারটা, এখানে যে এইচডি ডক্স ফোল্ডারটা যেটা আছে, এইখানে আমাদের নিজস্ব ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটার নাম হচ্ছে মাই অ্যাপ বলে, ঠিক আছে। আপাতত এই ফোল্ডারটাকে ক্রিয়েট করলাম।
করে এবার এই ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। আচ্ছা, মাঝখানে ড্রপ করতে হবে তাই তো? হুম মাঝেই ড্রপ করে ফেলতে হবে, হুম মানে মিডিল পোর্শনে ড্রপ করতে হবে তাই তো স্যার? হ্যাঁ, মিডিলে করবো, সাইডে নয়, সাইডে করলে কিন্তু হবে না ঠিকঠাক, সেটা হবে না। এবার এটা হয়ে যাওয়ার পর এবার এই প্রজেক্ট ফোল্ডারটাকে আমি ছোটো করে রাখলাম। এবার এইখানে কি করব, এইখানে ফাইলের মধ্যে গিয়ে এবার এইখানে ডাইরেক্টলি আমি index.php ক্রিয়েট করছি, ঠিক আছে? এবং index.php ক্রিয়েট করে জাস্ট সিম্পলি HTML5 লিখে আমি আমার অ্যাপ্লিকেশানস, মানে এবার কি হচ্ছে নর্মালি যা আগের দিন যা করেছিলাম সেটাই এখানে H1 ট্যাগের মধ্যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ও জাস্ট সিম্পল এটাকে করলাম। করে এবার কি হচ্ছে, এবার আমরা এটাকে দেখবো কী করে, এই যে লোকাল হোস্ট রয়েছে, ঠিক আছে, লোকাল হোস্ট স্ল্যাশ মাই অ্যাপ নাম দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ মাই অ্যাপ এইভাবে আমরা দেখতে পাবো, কারণ যেহেতু আমাদের htdocs-এর মধ্যে ফোন নাম্বারটা স্যার দিতে হচ্ছে না, ফোন নাম্বার এখানে দিতে হচ্ছে না তাই তো? না, এখানে পোর্ট নাম্বার লাগবে না, কারণ বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, যখনই আমরা জ্যাম্প চালাচ্ছি, জ্যাম্পের মধ্যে কিন্তু অলরেডি লোকাল হোস্টটাকে ব্লক করে। আর অ্যাকচুয়ালি লোকাল হোস্ট মানে হচ্ছে 80 পোর্ট, লোকাল হোস্ট মানে হচ্ছে 80 পোর্ট, ঠিক আছে? প্রত্যেকটারই পোর্ট নাম্বার থাকে, প্রত্যেকটা সার্ভিসেরই একটা করে পোর্ট নাম্বার থাকে, কিন্তু যখনই আমরা এটাকে করব তখন লোকাল হোস্টের পোর্ট হচ্ছে 80 পোর্ট। ওকে, তো এই 80 পোর্টটাকে আমরা এখানে কোনো আলাদা করে এক্সট্রা পোর্ট নাম্বার লিখতে হয় না। 80 পোর্ট ছাড়া আর HTTPS এর পোর্ট যেটা থাকে সেটা হচ্ছে 456, ঠিক আছে? 456 হচ্ছে HTTPS পোর্ট, আর 80 পোর্ট হচ্ছে অনলি HTTP পোর্ট। এই দুটো পোর্ট আমাদের বাই ডিফল্ট থাকে। এছাড়া আমরা যে কোনো পোর্টকে আমরা যদি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোর্ট নাম্বার এখানে শো করবে লোকাল হোস্টের পরে, যেটা আমরা অ্যাসাইন যেমন করব। আমি স্যার, আমি জেনারেলি আমি তো 8080 আমি লিখতাম, মানে ইউজ করছি এখন। আমাদের 80 পোর্টটা হলে বলছে 80 পোর্টটা আমি যখন ইউজ করছিলাম শুধু, তখন নিচ্ছিল না, আমাকে আবার পোর্ট গিয়ে চেঞ্জ করতে, কনফিগারেশন ফাইলে গিয়ে ওখানে গিয়ে আবার পোর্ট চেঞ্জ করতে 8080 করতে হয়েছে। এখানে 8080 করার পরেই এই যে হয়েছে, এই যে আর এখানে পোর্টটা আবার লিখতে হচ্ছে। হ্যাঁ, এই যে এইখানে পোর্টটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে যে পোর্টে আমরা দেখতে যাবো সেই পোর্টটা আমরা এখানে লিখতে পারি। বাই ডিফল্ট 80 পোর্ট থাকে, ঠিক আছে? যেমন আমি এখানে যেমন আমি পোর্টটা চেঞ্জ করলাম না এই মাইস্কুলের জন্য, মাইস্কুলের বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 3306, বাট ওটাকে আমি 7 করে দিয়েছি, কেন কি অলরেডি আমার একটা মাইস্কুল রান করছে, যাতে আমার এটা কনফ্লিক্ট না করে সে কারণে আমি 7 করে নিয়েছি, ঠিক আছে? এবার এইখানে এই যে প্রো FTPD এটা হচ্ছে 25 পোর্ট, জেনারেলি 25 বা 22 পোর্ট একটা হবে। তো এই পোর্টগুলো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন চালানোর জন্য একটা রুট রয়েছে যেটা পোর্টের মাধ্যমে সিগনিফাই করা হয়। এবার হতে পারে যে ওই পোর্টটা যদি অলরেডি চলছে সিস্টেমে, তাহলে কী হবে, আমাদের সিস্টেমে অ্যাপ্লিকেশনটা চলবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা ওই পোর্টে চলবে না, কারণ একটু আগে কী হয়েছিল, আমার এই যে অ্যাপাচে সার্ভারটা কিন্তু অন হচ্ছিল না কিছুতেই। কেন হচ্ছিল না? কারণ যেহেতু আমার অন্য একটা অ্যাপ্লিকেশন ওই পোর্টে অ্যাক্টিভ ছিল, যদিও ওখানে কোনো অ্যাপ্লিকেশন সেই মুমেন্টে ছিল না, কিন্তু ওই পোর্টটা ব্লক ছিল। যে মুমেন্টে আমি ওই পোর্টটাকে ফ্রি করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার এইখানে যে অ্যাপাচেটা সেটা চলা শুরু করলো, এবং এখানে কী হচ্ছে, লোকাল হোস্টটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এর লিমিটেশানস কি? এর লিমিটেশান হচ্ছে যে আমরা একে মানে মোনোটোনাস ওয়েতে কাজ করতে পারবো, ম্যাক্সিমাম পোটেনশিয়াল আমরা এখানে থেকে পাবো না করতে। জাস্ট আমরা পিএইচপিতে কাজ তো করবো, কিন্তু ম্যাক্সিমাম পোটেনশিয়াল যেটা আছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসাবে, সেই পোটেনশিয়ালিটিটা
এখান থেকে এক্সপ্লোর করা অসম্ভব এই জ্যাম্পের মধ্যে। হুম কিন্তু যেহেতু অফিসে আপনার এটা রয়েছে, সেই কারণে এইভাবে দেখাচ্ছি। কিন্তু অবশ্যই যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে যদি কাজকর্ম করতে হয় ফিউচারে, আমি রেকমেন্ড করব এনভায়রনমেন্ট হিসাবে পিএইচপি এনভায়রনমেন্টকে সেট আপ করা এবং ফোল্ডার ওয়াইজ আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করা। ওকে, হুম এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে এই যে লোকাল যে পার্টটা রয়েছে এখানে এবার আমরা এর ভেতরে পিএইচপি কোড এমবেড করতে পারি। পিএইচপি কোড এমবেড করার জন্য জাস্ট সিম্পলি এখানে পিএইচপি ব্লক এটা রয়েছে, এটাকে পিএইচপি ব্লক বলা হয়। এই পার্ট থেকে এই পার্ট অবধি এটা হচ্ছে পিএইচপি ব্লক। এবং এই পিএইচপি ব্লকের মধ্যে আমরা যখনই কোডটা লিখে দিচ্ছি তখন কি হচ্ছে, এই যে এই ডলার দিয়ে যে ভ্যারিয়েবলটা আসছে, ডলার আন্ডারস্কোর যে ভ্যারিয়েবলটা আসে, এটাকে বলা হয় এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা গ্লোবাল কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে গ্লোবাল কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। গ্লোবাল কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমরা এই এখানে গেলে পরে এই যে এখানে কিছু কনস্ট্যান্ট অপারেটর রয়েছে, এই যে সুপার গ্লোবাল। এই সুপার গ্লোবালের মধ্যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুপার গ্লোবাল প্রপার্টি, যার থ্রু দিয়ে আমরা জেনারেলি বিভিন্ন রকমের ইনফরমেশনস ক্যাচ করতে পারি, ঠিক আছে। এইগুলোতে বেসিক্যালি আমরা কোনো চেঞ্জেস পাই না, জাস্ট আমরা এগুলোকে ইউটিলাইজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে বেটার করাতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট বেসিসে। এই ডলার সার্ভার যেটা রয়েছে, ডলার আন্ডারস্কোর সার্ভার যেটা রয়েছে, এই জেনারেলি কী করে, আমাদের সার্ভার রিলেটেড মানে পিএইচপি এনভায়রনমেন্টের যে সার্ভার ইনফরমেশান, সেই ইনফরমেশানসগুলোকে ট্র্যাক করে আনে। মানে এটা সার্ভার রিলেটেড যা যা পোর্ট, লোকাল হোস্ট, ফাইল নেম, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি আমরা এই ডলার আন্ডারস্কোর সার্ভার থেকে পেয়ে থাকি। যদি আমরা এর যদি ডিটেলস যদি আমরা দেখতে চাই, তাহলে কি হচ্ছে, আমি এই মুমেন্টে সিম্পলি পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিলাম, পুরো পেজটা। এখানে জাস্ট আমি সিম্পলি করলাম কি, এইখানে ভার ডাম্প করে এইখানে আমরা যে কোনো পিএইচপি ভ্যারিয়েবলসকে আমরা এখানে কল করতে পারি এবং কল করলে পরে এর আন্ডারে থাকা সমস্ত ডেটা ইনফরমেশনসগুলো আমাদের ব্রাউজারে দেখিয়ে দেয়। ওকে, এইখানে বেসিক্যালি যা যা ডেটা ইনফরমেশনসগুলো রয়েছে সমস্ত এখানে দেখিয়ে দিচ্ছে। এবার এইখানে যে ডেটা ইনফরমেশনসগুলো রয়েছে, এই ডেটা ইনফরমেশনসগুলো জেনারেলি কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং ফরম্যাটে, ঠিক আছে। এবং স্ট্রিং ফরম্যাটে জেনারেলি কিন্তু আমরা কোনো ডেটাকে আমরা নর্মালি বুঝতে পারি না, খুব একটা ভালো বুঝতে পারি না যে কোনটা কীভাবে কী হিসাবে রয়েছে। এবার এটাকে যদি আমাকে ভালোভাবে যদি পড়ে বুঝতে হয়, তাহলে এটা আবার আর একটা পদ্ধতি আছে, মানে দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে HTML এর মধ্যে এমবেড করে আমরা পড়তে পারি। এবার HTML এর মধ্যে এমবেড করতে গেলে কী হচ্ছে, আমরা এখানে HTML-এ ফেলার পরে এইখানে ওই ভার ডাম্প যেটা করছি, ভার ডাম্প করে এইখানে আমি সার্ভারটাকে ফেলছি। এবার HTML ট্যাগের আগে, মানে এই যে এই পিএইচপি ট্যাগের আগে প্রি বলে আর একটা HTML ট্যাগ আছে, ঠিক আছে। এবং এইটাকে এই ট্যাগটার মাঝখানে আমরা এইটাকে ফেলবো, তাহলে কি হচ্ছে, কিছুটা রিডেবল ফরম্যাটে এই আউটপুটটা পেতে পারি, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কী হলো, আমাদের এই যে পুরো এর ভেতরে যার ডেটাটা ছিল, আগে এসেছিলো স্ট্রিং মোডে, বাট কী হয়েছিল, কোনো রকম স্পেস আমরা পাচ্ছিলাম না। আর এখন কী হলো, আমরা কমপ্লিটলি স্পেসের সঙ্গে সমস্ত ডেটাগুলোকে দেখতে পাচ্ছি। মানে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে ইউনিক আইডি, এটা একটা কি, HTTP হোস্ট, এটা একটা আইডি, HTTP কানেকশনস, এটা একটা আইডি। এইটা কিন্তু বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অ্যারের পার্ট, ঠিক আছে। মানে টোটাল জিনিসটা কিন্তু আসছে অ্যারে ফরম্যাটে, ঠিক আছে। যেখানে ফার্স্ট পার্টটা হচ্ছে কি, আর পরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালু, তাই তো। এই ব্যাপারে আইডিয়া আছে তো, অ্যারের ব্যাপারটা কি?
হ্যাঁ এর ব্যাপারটা এখানে হচ্ছে ফার্স্টটা যে কি আর পরেরটা ভ্যালু, পরেরটা ভ্যালু, ঠিক মানে আছে। এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। হুম। তো এইখান থেকে কি হচ্ছে, আমরা সমস্ত এই ডলার আন্ডারস্কোর সার্ভার যেটা রয়েছে তার মধ্যে কি কি ধরনের প্রপার্টিজ রয়েছে, সমস্ত প্রপার্টিজগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি এখান থেকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, যদি বাই চান্স আমি পার্টিকুলার কোনো একটা সেকশনসকে যদি আমরা দেখতে চাই, যেমন কিনা ধরে নেওয়া যাক হোস্টের ব্যাপারে জানতে চাইছি, ঠিক আছে, এই পার্টটা, শুধুমাত্র এই পার্টটুকুকে আমরা জানতে চাই, তাহলে জাস্ট এই পার্টটাকে আমি কপি করলাম, HTTP হোস্ট, ঠিক আছে। এই পার্টটাকে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে যেই সেভ করলাম ওই ডাম্পের মধ্যেই করলাম, তাহলে কী হলো, আমি ওখানে কি দেখতে পেলাম, জাস্ট লোকাল হোস্ট, মানে যেটুকু পার্ট আমরা দেখতে চাইছি ওটা হচ্ছে অ্যারে থেকে এক্সট্রাকশন করে বার করে আনা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি ফর্মাল ওয়েতে না করে আমি একটু হ্যাভাজার্ড ওয়েতে যাচ্ছি, একটু ওপর নিচ করছি, এটা বেটার হবে নাকি স্টেপ বাই স্টেপ যাবো সেটা বেটার হবে? স্যার ওই স্টেপ বাই স্টেপ গেলে তাও একটু বেটার হবে। যাই হোক আমরা যেটা মানে আমি যেটা বুঝতে পারবো মোটামুটি বুঝতে অ্যাকচুয়ালি পারছি স্যার, এটা যেটা বলছেন বুঝতে পারছি আমি টোটাল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের ব্যাপারটা তেমন কিছু বলার নেই, কারণ এখানে না ডলার না যে আমরা, এগুলো স্কিপ করে দিন, এগুলো স্কিপ করা যাবে ঠিক না, আছে। এগুলো আমি জানি। এবার ব্যাপার হচ্ছে এখানে স্ট্রিং যে ব্যাপারটা আছে, স্ট্রিংয়ের মধ্যে বিভিন্ন রকমের ফাংশনস আছে, সেই স্ট্রিং ফাংশন, এখানে স্ট্রিং লেন্থ, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এগুলো বলার মতন তেমন কিছু নেই, কারণ এখানে ফাংশনস রয়েছে, সেই ফাংশনসের ব্যাপারটাই রয়েছে। এর টাইপ কাস্টিং আমি জেনে নিলাম, টাইপ কাস্টিং জানা আছে। নাম্বারস পার্টটাও অসুবিধা নেই, নাম্বারসের মধ্যে জেনারেলি ইন্টিজার, ফ্লোট, নিউমারিক, স্ট্রিং, এই অপশানসগুলো রয়েছে, এগুলো স্কিপ করে দিন, এগুলো জানি। ঠিক আছে। এবার মেন প্রবলেম হচ্ছে ম্যাথের পার্টটা ইউজ তো হবে, কিন্তু সেটা এখনই দরকার নেই, ম্যাথের পার্টটা ওটা ম্যাথামেটিক্যাল ফর্মুলার জন্য ইউজ হয়। মেন হচ্ছে কনস্ট্যান্ট, ম্যাজিক কনস্ট্যান্ট, অপারেটরস যেগুলো আছে, অপারেটরস জেনারেলি এখানে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর। আচ্ছা, স্ট্রিং অপারেটরটা একবার একটু দেখে নেওয়া যাক কী আছে, স্ট্রিং অপারেটরে কী বলছে, কোথায় গেল স্ট্রিং অপারেটর। আচ্ছা, স্ট্রিং অপারেটরে ডট রয়েছে, ডট ইকুয়াল রয়েছে, এটা হচ্ছে স্ট্রিং অপারেটর। তো স্ট্রিং অপারেটর বলতে বেসিক্যালি ডটটা হচ্ছে কনক্যাটিনেশনের জন্য ইউজ হচ্ছে, আর এটাও সেম কনক্যাটিনেট হিসেবে ইউজ হচ্ছে, যেহেতু দুটো টেক্সট কে স্ট্রিং হিসেবে কনক্যাটিনেট করছে। কনক্যাটিনেশন ব্যাপারটা জানা আছে? কনক্যাটিনেশন হচ্ছে দুটো ডেটাকে মানে বিশেষ করে স্ট্রিং যদি আমরা করি তখন হচ্ছে সেটাকে জুড়ে দেওয়ার জন্য কনক্যাটিনেশন ইউজ করা হয়ে থাকে। ওকে, তারপরে রয়েছে অ্যারে অপারেটর। অ্যারে অপারেটরটাও একবার চেক করে নিই। অ্যারে অপারেটরে তেমন তো কিছু বলছে না, এখানে জাস্ট নর্মালি লজিক্যাল অপারেটর হিসাবেই রয়েছে, লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর হিসাবেই। হ্যাঁ, এখানে আর একটা স্পেশাল টাইপের অপারেটর, সেটা হচ্ছে টার্নারি অপারেটর অ্যান্ড নাল কোল স্কেলিং অপারেটর, বা এটাকে অর অপারেটরও বলতে পারি, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি কী হচ্ছে, যদি ফার্স্ট ভ্যারিয়েবলটা যদি পায় তো ওইটা, না পেলে সেকেন্ড ভ্যারিয়েবলের ডেটা, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, কাইন্ড অফ অর, ঠিক আছে। তো এই দুটো অপারেটর যথেষ্ট ইম্পর্ট্যান্ট অপারেটর পিএইচপির ক্ষেত্রে আমাদের ইউজ হয়। এবং এই সেকেন্ড যে অপারেটরটা, এই ডবল কোশ্চেন কল স্কেলিং, এই অপারেটরটা অ্যাকচুয়ালি PHP 7 থেকে ইন্ট্রোডিউস হয়েছে। আচ্ছা, এবার এখানে অ্যারে যেটা রয়েছে, অ্যারের মধ্যে আমাদের বিভিন্ন রকমের অ্যারে আমরা ব্যবহার করে থাকি। এবার মেন হচ্ছে কি, যখনই আমরা অ্যারে নিয়ে কাজ করব, এখানে তাহলে আজকের টপিকটা আমি যেটা রাখছি, ওকে। হ্যালো শিশির, হ্যাঁ হ্যাঁ এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে
প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল নিয়ে আমি একটু প্রথমে কথা বলছি, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালে আমাদের প্রধানত কতগুলো জিনিস জানতে লাগে। ফার্স্ট পার্ট হচ্ছে ভ্যারিয়েবল, নাম্বার ওয়ান, VARIABLES, ভ্যারিয়েবলস। ফার্স্ট নাম্বার হচ্ছে ভ্যারিয়েবলস। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের দরকার পড়ছে কন্ডিশনস। সেকেন্ড নাম্বারে আছে কন্ডিশনস। থার্ড নাম্বারে থাকে লুপস। ফোর্থ নম্বরে আসছে ফাংশনস। আর তারপরে হচ্ছে অ্যারে, দেন অবজেক্ট, ঠিক আছে? এইভাবে আমাদের জিনিসগুলো পড়তে হবে। তারপরে এক্সেপশন ব্যাপারটা থাকে, যেখানে আমাদের ডেটা ভ্যারিয়েবলকে আমরা ম্যানেজ করছি। এবং এরপরে আমরা যখন এক্সট্রা অ্যাডিশনাল ফাইলকে আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইনক্লুডস অথবা রিকোয়ার। এই অপশানস নিয়ে আমরা কাজ করছি। এরপরে আমরা যেটা ইউজ করব নেম স্পেস, এটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট। নেম স্পেসের পরে আসছে ক্লোজারটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট পিএইচপির ক্ষেত্রে। দেন ট্রেড, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ইটারেটরটা সেইভাবে দরকার নেই। ইটারেটর পার্টটা অতটা, ইটারেটর জেনারেটর এই পার্টটার এতটা দরকার নেই। আচ্ছা, এরপরে যেটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কস। অ্যান্ড ফ্রেমওয়ার্কসের পরে অ্যাকচুয়ালি আমরা ফ্রেমওয়ার্ক নয়, ফ্রেমওয়ার্কের আগেও আসবে লাইব্রেরিজ অথবা প্যাকেজেস। অ্যান্ড তারপরে আমাদের আসবে ফ্রেমওয়ার্কস, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের এই ফ্রেমওয়ার্কস অবধি লার্নিং না হওয়া পর্যন্ত আমাদের প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং আসবে না। ওকে, ঠিক আছে শিশির? ঠিক আছে সেটা। শিশির আছো? হ্যালো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এবার আমি কি করব, আমার এখানে ভ্যারিয়েবলস, কন্ডিশনস, লুপস, এই তিনটে পার্ট নিয়ে আমি বিশেষ কথা বলছি না। আমাদের মেন কাজ হবে ফাংশনস, অ্যারে, লুপস, এই তিনটে পার্টের উপর মেনলি আমরা শিখব বা করব। তারপরে আমরা যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন এক্সেপশন, ইনক্লুডস, নেমস্পেস। ওকে, ঠিক আছে? তাহলে মেন ব্যাপার হচ্ছে, কারণ বেসিক্যালি আমাদের এই ভ্যারিয়েবলস পার্টটা আর কন্ডিশন পার্টটা অটোমেটিক্যালি চলে আসবে যখন কিনা আমরা ফাংশনস আর অ্যারে নিয়ে কাজকর্ম করব। ওকে, তো পিএইচপির ক্ষেত্রে আমাদের ফাংশনস ডিক্লেয়ার করার সহজ উপায় হচ্ছে ফাংশন, FUNCTION, ফাংশন বলে আমরা এখানে ফাংশন কিওয়ার্ড ইউজ করব। এবং সেই ফাংশনস কিওয়ার্ডের মধ্যে আমরা সে হ্যালো বলে এখানে যে ফাংশন নেমটা রয়েছে, ডাইরেক্ট আমরা ফাংশন নেম ডিক্লেয়ার করছি। এবং এই যে ফাংশন নেমটা আমরা ডিক্লেয়ার করছি, এইখানেই কিন্তু আমাদের ফাংশনস ডেটা এখানে পাস করাতে পারবো। মানে এইখানে বেসিক্যালি কী হলো, আমাদের ফাংশনসটা এখানে কী হলো, ডিক্লেয়ারিং এ ফাংশনস। বাট যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করব, সেটাকে আমাদের কল করতে হবে, কারণ উইদাউট কলিং আমাদের ফাংশনটা কাজই করবে না। শিশির, ঠিক আছে? তো এবার এইটাকে আমি করলাম। এবার আউটপুটে দেখি কীরকম আউটপুট আছে। জাস্ট রিফ্রেশ করব, হ্যালো শিশির দেখতে পাচ্ছি। ওকে, তার মানে বেসিক্যালি ব্যাপারটা কী দাঁড়ালো, আমরা যে পেজের মধ্যে ফাংশনসটাকে ডিক্লেয়ার করলাম তার ঠিক পরেই আমরা এটাকে কল করলাম। এই ফাংশনটাকে যদি আমি মনে করি যে এর ওপরে কল করব, সেটা কি সম্ভব? ফাংশন উপরে কল করাই যাবে, যে কোনো জায়গায় করা যাবে। তা উপরে কল করলাম, তো এখানে বেসিক্যালি ফাংশনসটা আমার আসছে। ওকে, তার মানে বেসিক্যালি আমার এই ফাংশনস যেখানেই আমি ডিক্লেয়ার করি না কেন, ফাংশনস যদি আমার সিস্টেমের মধ্যে অ্যাভেলেবেল থাকে, তাহলে সেটা কল হচ্ছে, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে, এই ফাংশনসের মধ্যে আর কীভাবে আমরা এই ফাংশনের মধ্যে যদি
কোনো ইনফরমেশান পাস করাতে চাই, যেখানে কি না স্টুডেন্ট নেম আমি এখানে পাস করাবো। ওকে, হুম হুম একটু হোল্ড করো তো, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ ঠিক করি। আছে, কোনো problem নেই। হ্যালো, ভালো আছি। আমি আপনাকে কিছুক্ষণ বাদে কল করি, আমি একটা মিটিং আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে ফাংশনসের মধ্যে এখানে আমরা একটা স্টুডেন্ট ফাংশন আমি এখানে পাস করাবো, ঠিক আছে? স্টুডেন্ট অ্যারে, মানে এখানে বেসিক্যালি নেম তো রয়েছে হ্যালো বলে, এখানে এবার আমি অ্যারে পাস করাচ্ছি। এবার অ্যারেতে কী করব, $STUDENTS স্টুডেন্টস বলে এখানে আমি স্টুডেন্টসের নাম পাঠাবো। এবার এখানে স্টুডেন্টসের নামে আমি এখানে করছি কি, ইন জেনারেল জয়, বিজয়, অনুপ, ঠিক আছে? এখানে তিনটে নাম আমি এখানে পাঠাচ্ছি। এবার এই যে তিনটে নাম যেহেতু আমি এখানে পাঠাচ্ছি, এই ক্ষেত্রে হ্যালো শিশির আছো? হ্যাঁ স্যার, আছে আছে। তো এবার এই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা এখানে লুপ ব্যবহার করে আমরা এই হ্যালো ফাংশনসের মাধ্যমে আউটপুট দেখতে পারি, অথবা আমরা ডাইরেক্টলি আউটপুট দেখার জন্য আমরা কী বলে ইকো ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি আমরা করতে চাইছি, এখানে প্রথমে আমরা লুপ কত রকমের রয়েছে। লুপ জেনারেলি আমাদের 3 রকমের লুপ রয়েছে, হোয়াইল, ডু হোয়াইল, আরে হুম ডু হোয়াইল ডু হোয়াইল আর ফর লুপ। অ্যান্ড ফর লুপ, আর একটা আছে ফর ইচ লুপ, ঠিক আছে? এই 4 রকমের লুপ পিএইচপিতে আমরা দেখতে পাই। তাহলে এই যে 4টে রকমের যে লুপ রয়েছে, তার মানে আমাদের এখানে লুপ, ফাংশনস অ্যান্ড অ্যারে, এই তিনটে পার্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকের কথাবার্তা বলছি। তো ফাংশনসের পার্টে আমরা এখানে মোটামুটি ফাংশনস এখানে দেখলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনসের পার্টেও আমি পুরোপুরি বলতে গেলে এখানে এই যে পার্টটা ক্লোজার সেটা আছে, এই ক্লোজারটাও অ্যাকচুয়ালি ফাংশনেরই একটা সাব পার্ট। আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি ফাংশনেরই একটা সাব পার্ট হিসেবে কাজ করে। এখানে যদি আমরা ফাংশন দেখি, তো ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি আমার দুটো অপশানস রয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ফাংশনটা রয়েছে ভয়েড ফাংশন, যেটা কোনো রকম রিটার্ন করবে না। সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ ফাংশন, আর থার্ড হচ্ছে ক্লোজার ফাংশন। ক্লোজারটা অ্যাকচুয়ালি ফাংশন। তো এই 3 রকম টাইপের আমরা ফাংশন জেনারেলি দেখতে পারি। তো এটা হচ্ছে ফাংশনারি পার্ট, এবং ফাংশন পার্টের মধ্যে আমরা এই 3টে জিনিস দেখতে পাই। এবার ফাংশনসের মধ্যে ফাংশনের পার্টে পড়ে যাচ্ছি। প্রথমত আমি এখানে হোয়াইল এবং ডু হোয়াইল অ্যান্ড ফর ইচ, এই ব্যাপারটা আমরা দেখব। যখনই আমাদের কাছে ডেটা রয়েছে, এই ডেটাকে নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে লুপস ইউজ করতে হয়। বাট আমাদের লুপটা বাচ্চাদের যে লুপ সেট সমস্ত দেখি লাভ আছে কি, যে ইনিশিয়ালাইজেশন কীভাবে কাজ করে দেখিয়ে দিই, না 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 না। দেখিয়েও দিই, কারণ লজিক অনুযায়ী দরকার। এখানে প্রথমে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ইনিশিয়ালাইজার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট যে পার্টটা, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজার। এখানে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, এটা ভ্যালু ইনিশিয়ালাইজার। তারপরে হচ্ছে কন্ডিশনের জন্য আমরা এখানে হোয়াইল, WHILE, হোয়াইল সিনট্যাক্স অ্যাপ্লাই করে এখানে আমরা কন্ডিশনস অ্যাপ্লাই করব। কন্ডিশনস হচ্ছে $i less than 10, এটা হচ্ছে কন্ডিশন। এবং এই কন্ডিশনের মধ্যে আমরা এখানে ইকো করে
আমাদের ভ্যাল করে আমরা এখানে ভ্যালুটা শো করাবো $i ভ্যালুটাকে শো করাবো। বাট এই যে ভ্যালুটাকে আমি শো করাচ্ছি এই পার্টটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট পার্ট। স্টেটমেন্ট পার্ট। বাট আমরা এটাকে যদি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট না করি তাহলে এটা হবে না। এবার ইনক্রিমেন্ট করতে গেলে কী করতে হবে, আমাকে $i ইকুয়াল টু $i প্লাস 1 এটা যদি করি তাহলে কী হচ্ছে, আমার অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট হচ্ছে। এবার এই প্রোগ্রামটা যদি আমি চালাই তাহলে কী হচ্ছে, আমার প্রথমে শিশির আসছে, তারপরে আমাদের এখানে 1 to 10 শো করছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি শো করছে না, এখানে 1 to 10 শো করছে। জাস্ট আমি এখানে বিআর ট্যাগ লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে নেক্সট লাইন ট্যাগ লাগিয়ে লাভ নেই, কারণ যেহেতু আমার এটা ব্রাউজারে চলছে। ঠিক আছে, কিন্তু এটা যদি আমি সিস্টেমে চালাতাম, যদি এটা সিস্টেমে চলতো, কারণ এই যে কোডটা যেটা আমি লিখছি না, এটাকে আমি সিস্টেমেও চালাতে পারি। এই যে কোডটা লিখছি সেটা আমি সিস্টেমেও চালাতে পারি। কীরকম, জাস্ট আমি এটাকে ওপেন এন্ড ইন্টিগ্রেটেড টার্মিনাল, কেন আমি এটা দেখাচ্ছি, এই সিস্টেমের এনভায়রনমেন্ট সিস্টেম থাকলে সুবিধাটা কোথায়, এখানে পিএইচপি দিয়ে index.php, তাহলে কি হচ্ছে, এটা কনসোল অ্যাপ্লিকেশন হিসেবেও কাজ করছে। আচ্ছা, যেটা আমরা জ্যাম্প ইউজ করলে সম্ভব না এই এই ব্যাপারটা বুঝতে পারা, যে বেসিক্যালি আজকে পিএইচপি ফ্রেমওয়ার্ক কেন তৈরি হচ্ছে, কারণ মেন ব্যাপার হচ্ছে যতক্ষণ না আমাদের পিএইচপির কোড সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে তো আমরা কাজ করছি, কিন্তু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে আমরা বুঝবো কী করে, যতক্ষণ না আমরা তার কনসোলে আমরা তার আউটপুটটা না দেখতে পাচ্ছি। এই কনসোলে আউটপুট দেখতে পাওয়ার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই পিএইচপি কোডটাকে সার্ভারে রান করালাম। বুঝতে পেরেছি। কিন্তু যদি কিনা আমরা এইভাবে শুধু দেখছি ব্রাউজারে, তার মানে এখানে কোনো আলটিমেট আমাদের কন্ট্রোল শুধুমাত্র একটা স্পেসিফিক লোকেশনের জন্য রয়েছে, বাট আমাদের সিস্টেম ওরিয়েন্টেড কোনো কাজ আমরা এর দিয়ে বার করতে পারবো না যদি কিনা এই পদ্ধতিটা যদি না জানি। বোঝা গেল? কোড সেম, বুঝলাম। কোড সেম, বাট ইউজিবিলিটি ডিফারেন্ট। যদি আমরা এই পার্টটা না লিখতাম এইখানে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কোডটা ওই পাশে পাশে গায়ে গায়ে চলে আসছে। ওকে, এই হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন, যেটা আমরা ব্রাউজারে মানে এখানে যেহেতু লিখেছি সেক্ষেত্রে তো আমরা ব্রাউজারে দেখতেই পাচ্ছি, বাট যদি আমরা এখানে সিস্টেমে যদি চালাই তাহলে নেক্সট লাইনের জন্য \n ফর টার্মিনাল, আর যদি ব্রাউজারে চালাই তাহলে ব্রেক ট্যাগ, কারণ ওখানে HTML রেন্ডার করছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। ওকে, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে i+1 এই ব্যাপারটা যখন লিখছি, এইটাকে আমরা আরও অন্যরকমভাবে লিখতে পারি। কীরকম, এখানে আমরা ইনক্রিমেন্টাল অপারেটর ইউজ করতে পারি, মানে +1 এই পার্টটা করলেও আমাদের আউটপুটটা সেম শো করবে যেটা আমরা লিখেছি। ঠিক আছে, বুঝলাম। এইখানে আমরা এই সেমভাবে পাচ্ছি। অথবা আমরা যদি এক ঘর করেই যেহেতু বাড়াচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ++ এটা লিখলে সেম একই আউটপুটই দেখতে পাচ্ছি। তার মানে আমরা একই জিনিসের এই ইনক্রিমেন্টাল কোডটাকে আমরা 3ভাবে লিখতে পারছি, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোডটা আছে এখানে, যেখানে আমরা জয়, বিজয়, অনুপ এই 3 জনের নাম আমরা দেখতে চাই, তাহলে এই 3 জনের নামটাকে আমরা কীভাবে দেখবো, কীভাবে আমরা এটাকে রেন্ডার করাবো? এই প্রোগ্রামটার মধ্যে আমরা করব কি, জাস্ট আমাদের এখানে কাউন্ট বলে একটা ফাংশন রয়েছে পিএইচপির। এই কাউন্ট ফাংশনসের মধ্যে $students অবজেক্টটাকে আমি এখানে বসালাম। এবার এই স্টুডেন্টস অবজেক্টের মধ্যে আমি এখানে করছি কি, এই যে পুরো টোটাল যে
অ্যারে যেটা ডিফাইন করা হয়েছে এই অ্যারের প্রপার লেন্থটা মানে এখান থেকে নিয়ে নিয়েছে। কীভাবে? বেসিক্যালি যখন আমরা অ্যারে ডিফাইন করি, অ্যারে ডিফাইন করলে ফার্স্ট পার্টটা বাই ডিফল্ট 0 হয়। তার মানে প্রথমটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। কিন্তু যদি বলি কটা ডেটা রয়েছে তাহলে কি বলবে? ডেটা তো 3টে আছে, বাট দুটো ইন্ডেক্স দুটো পর্যন্ত যাবে, 0 1 2 যাবে 2 পর্যন্ত। মানে এখানে যদি আমরা ইন্ডেক্স ডিফাইন করি তাহলে সেটা 0 থেকে স্টার্ট হচ্ছে, আর যদি ডেটা বলি তাহলে বলবো 3টে বলবো। তার মানে বেসিক্যালি শুরু যখন হচ্ছে তখন 0 থেকে স্টার্ট হচ্ছে বলে সেখানে 0 1 2, বাট যদি আমরা টোটাল ডেটা বলি তাহলে সেটা হবে 3। তার মানে এখানে কাউন্ট যদি ডিফাইন করা হচ্ছে তার মানে কাউন্ট আসবে 3। আর যদি আমরা এখানে ডেটার আউটপুট আপাতত নাম্বার ওয়াইজ যদি আমরা দেখছি তাহলে এখানে কি হচ্ছে, নাম্বার পাচ্ছি 0 1 2, রাইট? তার মানে এখানে 3টে ডেটা আমার রয়েছে। এবার আমি প্রত্যেকটাকে হ্যালো বলে আমি গ্রিট করব। তার মানে HELL হ্যালো বলে গ্রিট করব। তাহলে এখানে এই স্টুডেন্ট ডলার STUDENTS স্টুডেন্টস করে আমি এখানে এই থার্ড ব্র্যাকেটের আন্ডারে যে ইন্টিজার যে ভ্যালুটা সেটাকে আমরা পাস করে দিলাম। ওকে, এবং পাস করে দিয়ে সেভ করলাম। তাহলে এবার কি হবে, হ্যালো জয়, হ্যালো বিজয়, হ্যালো অনুপ। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এখানে কিন্তু আমি এই যে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করলাম হোয়াইল দিয়েও করা গেল, ঠিক আছে? ফর দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তার মানে এটা কিন্তু শুধুমাত্র যে এই নয় যে এটাকে এইভাবে ডেটা লিখেছি মানে এটাকে ফর দিয়ে বার করতে হবে, এটা আমরা হোয়াইল দিয়েও করতে পারি। ওকে, বুঝতে পারছি। এই পার্টটা ক্লিয়ার? হুম। এবার মানে হচ্ছে ভেরিয়েবলের ভিতরে আমি ওই ডলার আইটা দিয়েছি, মানে ইন্ডেক্সটা দিয়েছি $0, মানে স্টুডেন্ট 0 স্টুডেন্ট 1 স্টুডেন্ট 3 তে যা আছে সেটাই পুট হবে, তাই তো? হ্যাঁ, সেই হিসাবে আসছে। এবার সেকেন্ড পার্ট হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইলের ক্ষেত্রে কী হবে, সেম আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজার দরকার যেখানে আমাদের 0 ভ্যালু থাকছে, ঠিক আছে? সে দেন হচ্ছে কি আমরা এখানে ডুটা ফার্স্ট হবে, যেখানে আমাদের এই যে কন্ডিশনসটা ইকো মানে স্টেটমেন্ট, কন্ডিশন বলা ভুল হবে, স্টেটমেন্ট। এখানে আমি করছি কি ভ্যাল করে এখানে আমাদের ডেটাটা বসাবো আই, ঠিক আছে? বিয়ার ট্যাগ নিলাম, নেওয়ার পরে এবার লাস্টে কি করছি এখানে, এরপরে আমরা করবো কি ইনক্রিমেন্ট অপারেটর I++, এটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা হোয়াইল, মানে এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনস অ্যাপ্লাই হচ্ছে, সরি হোয়াইল করে এখানে I <10 এই ব্যাপারটা এখানে বসাচ্ছি। ওকে, তো এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে হোয়াইল বসিয়ে দিলাম, এবং হোয়াইল বসাবার পরে এই সেমিকোলনটা দরকার, নাহলে পরে কী হয় লাইনটা ক্লোজ হয় না, তখন আবার এখানে এরর দেখাবে, সেখানে লাইনটা ক্লোজ করতে হবে, সে কারণে এখানে সেমিকোলনটা বসাতে হবে। বসিয়ে এখানে আমরা দেখে নিই 0 to 9 দেখতে পাচ্ছি, রাইট? এবার এই 0 to 9 যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমাদের এই 0 to 9 মধ্যে এবার আমাদের পারপাসটা কি এইটা আর এইটার মধ্যে হোয়াইল এবং ডুয়াইলের মধ্যে পার্থক্যটা কী দাঁড়ালো ভিজুয়ালি? ডুয়ালের মধ্যে আমরা হোয়াইল কন্ডিশনটা আগে চেক হবে, আর ডুর ক্ষেত্রে কন্ডিশনটা পরে চেক হবে, আগে পরে ফার্স্ট check হবে। এক্সিকিউশন হবে তারপর কন্ডিশন চেক হবে। তাহলে বেসিক্যালি এখানে একটাই জিনিস আমরা দেখতে পারি, যদি আমরা I<0 যদি হয় তাহলে কি এটা আউটপুট কিছু দেখতে পাবো? I<0 হলে প্রথমে তো একবার তো প্রিন্ট হবেই, হ্যাঁ, প্রথমে তো একবার হবে। কারণ বেসিক্যালি যেহেতু আমাদের আউটপুট চেক আপ মানে বেরোবার সময় চেক হচ্ছে, যেহেতু সেক্ষেত্রে একবার অন্তত কমসে কম দেখা যাবে। কিন্তু এই সেম কন্ডিশন যদি এখানে আমরা ইউজ করতাম তাহলে সেটা দেখা যেত না। এটাই হচ্ছে ডু হোয়াইলের ড্রপব্যাক।
বা এটাই আবার কোনো জায়গায় ফিচার্স। ঠিক আছে, তো এই ব্যাপারটা রয়েছে। এবং আমরা যথারীতি ওই স্টুডেন্টস ভ্যারিয়েবলটাকে নিয়ে আমরা যদি কাজ করি, সেম আমি এখানে স্টুডেন্ট ভ্যারিয়েবল পাস করলাম এবং অবভিয়াসলি আমরা এখানে ওই সেম আউটপুট দেখতে পাচ্ছি। এবং স্বভাবতই আমরা এর যে আউটপুটটা সেটা আমরা এই স্টেটমেন্টটাকে ম্যাচ করে এখানে বসালে আমাদের আউটপুটটা ডু হেল থেকেও পাচ্ছি। ওকে, বুঝতে পারছি। তো এইভাবে আমাদের হোয়াইল ডু হোয়াইল দুইভাবেই রয়েছে। যদি আমরা মনে করি যে রিভার্সে যাব, মানে ফার্স্টে আমরা এখানে কাউন্ট বসাতে পারি, মানে বিজয় থেকে অনুপ থেকে জয় যদি করি, তাহলে সেক্ষেত্রে এইভাবে আমরা রিভার্স করে দিতে পারি এবং অবভিয়াসলি সেক্ষেত্রে এটা মাইনাস হিসাবে শো করবে। ওকে, এবং অবভিয়াসলি এটাকে আমরা করব কি, এইখানে সেট করব, আর এইখানে যে ভ্যালুটা থাকবে এইখানে $i থাকছে, বাট যতক্ষণ গ্রেটার দেন 0 থাকছে। ওকে, কন্ডিশনস হচ্ছে এইটা। তাহলে এখানে হ্যালো অনুপ। ওকে, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমার এখানে জয়টা হাওয়া হয়ে গেল কেন? জয় হাওয়া হয়ে গেল আর অনুপ মানে একটা হ্যালো ফাঁকা এসে গেছে। এটা কিভাবে এটাকে সলভ করব এই প্রবলেমটাকে? প্রথমে একটা এসেছিল, আপনি $i ইকাল টু হচ্ছে কাউন্ট, এটা হয়েছে ইকো ডলার। এখানে অ্যাকচুয়ালি কাউন্টটা শুরু হয়েছে কোথা থেকে? 3 থেকে, 3 0 1। ঠিক আছে, এই কারণে প্রবলেমটা হয়েছে। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার জিরো পার্টটা আসেইনি, জিরোটা কলই হয়নি, সে কারণে আমার জয়ের পার্টটা সই করেনি। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, -4 রান করে দিতে হবে। তাহলে এখানে এটাকে এই -1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি নাল ভ্যালু হিসাবে শো করছে, মানে অ্যাকচুয়ালি আমি টোটাল যে জিরো ভ্যালুটা সেই অবধি আমি এখানে পৌঁছালাম। এবার উপরের ব্র্যাকেটটাকে আমাকে কমাতে হবে, সেই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে -1 দিয়ে স্টার্ট করতে হবে। এখানে -1 দিয়ে স্টার্ট করলে তাহলে এখানে আমাদের এই লাইনটা প্রপার ফিল্ড হয়ে যাবে এবং অবভিয়াসলি আমরা অনুপ বিজয় জয় এইভাবে আমরা দেখতে পাচ্ছি রিভার্স অর্ডারে। ওকে, এই অবধি মোটামুটি দুটো লুপ ক্লিয়ার। এবার নেক্সট লুপ হচ্ছে আমাদের ফর লুপ। ফর লুপ বেসিক্যালি কী হয়, একই লাইনে আমাদের ইনিশিয়ালাইজেশন i = 0 ইনিশিয়ালাইজেশন, তারপরের লাইনে হচ্ছে কন্ডিশন i <= কাউন্ট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কারণ ওখানে $students দিয়ে কাউন্ট ডিক্লেয়ার করছি এবং i ++ করে এখান থেকে আমি ইকো হ্যালো $students, এটা হচ্ছে ডট ও প্লাস দুটো দিলে হয়তো, যে কোনো একটা দিলে হয়তো। না না না, প্লাস সাইনটা বসবে না, কারণ প্লাস সাইনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনক্যাটিনেট অপারেটর, পিএইচপির না। তো এই ক্ষেত্রে আমাদের ডটই বসাতে হবে। হ্যাঁ তোরা এগিয়ে, আমি যাচ্ছি। তুই তো দুজন যাচ্ছিস? যাচ্ছি আমি একটু পরে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, হ্যালো জয়, হ্যালো বিজয় অ্যান্ড হ্যালো অনুপ, আমরা তিনটে ভ্যালু দেখতে পাচ্ছি জাস্ট ডাইরেক্টলি এই ফর লুপ অ্যাপ্লাই করে। ঠিক আছে, ওই আগের লুপ যেরকম ছিল হোয়াইল লুপ, ঠিক সেইভাবেই এটা কাজ করছে। ওকে, এই অবধি ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে কি, এর পরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট লুপ, যেটার নাম হচ্ছে ফর ইচ।
ফর ইচ। এবং এই ফর ইচটা ফর ইচ বলেই লিখতে হবে, ফর ইচ বলে লিখে এইখানে আমরা করছি কি ফার্স্ট পার্টটাকে আমরা করছি কি স্টুডেন্টস, যেটা আমরা দরকার সেটা অ্যাজ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট একটা ডেটা, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, এখানে আমাদের কোনো কন্ডিশন এই কাউন্ট কিচ্ছু লাগবে না, জাস্ট সিম্পলি হ্যালো লিখে এখানে ডট স্টুডেন্ট স্টুডেন্ট। লিখে দেবো। কেন? কারণ বেসিক্যালি যেহেতু আমাদের এই স্টুডেন্টসের মধ্যে যতক্ষণ ডেটা রয়েছে ততক্ষণই স্টুডেন্টের মধ্যে ডেটা আসবে, সেই কারণের জন্য। তো সেই কারণের জন্য প্রত্যেকবার এক একটা ডেটার জন্য এক একবার ডেটা এখানে শো করাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা করে পেলাম। এই হলো আমাদের প্রপার লুপের প্রসেস। যে চারটে লুপ আমাদের রয়েছে, হোয়াইল, ডু হোয়াইল, ফর অ্যান্ড ফর ইচ, এইভাবে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। তো এই যে ব্যাপারটা যেখানে আমরা শুরুই করেছিলাম, যে ফার্স্ট আমাদের প্রপার্টি এই ম্যাজিক ফাংশন, যেটা যেখানে ডলার সাইন দিয়ে আমরা ইউজ করেছিলাম ফর ESCH করে, এইখানে ডলার আন্ডারস্কোর সার্ভার যেটা ছিল অ্যাজ করে সার্ভার বলে ইকো করে আমরা এখানে পুরো ডেটাটাকে স্ট্রিংগিফাই করতে পারি। আচ্ছা আচ্ছা। সার্ভারের ভ্যালু এখানে স্ট্রিংগিফাই করে আমরা প্রত্যেকটা লাইনে ডেটাগুলোকে শো করাতে পারি অ্যাজ পার ডেটা ওয়াইজ। এইখানে কী হলো, প্রত্যেকটা ডেটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা ডেটার কিটা দেখতে পাইনি, জাস্ট ভ্যালুটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। জাস্ট ভ্যালুটা দেখতে পাচ্ছি, কিটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কীরকম, এইখানে কোন প্রপার্টিতে কী ডেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবার এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই যে আমরা যে অ্যারেটা ডিফাইন করেছিলাম, এই যে অ্যারেটা অ্যাকচুয়ালি কী অ্যারে। এই অ্যারেটাকে আমরা জেনারেলি বলে থাকি ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স, হ্যাঁ। কারণ এইখানে বাই ডিফল্ট যখন আমরা অ্যাসাইন করেছি, সেট আপ করেছি, তখন এটা বাই ডিফল্ট ভ্যালু অ্যাসাইন হয়েছে নাম্বারে 0, 1, 2, ঠিক আছে। সে কারণে এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। বাট যদি আমরা এখানে এরম কোনো ভ্যারিয়েবল সেট আপ করতাম, যদি আমরা এরম কোনো স্টুডেন্ট ডেটা সেট করতাম, STUDENTS স্টুডেন্টস লিখে এখানে আমরা এরকম ডেটা শো করতাম, যেখানে নেম শিশির, LOC, লোকেশন হচ্ছে তোমার কোথায় যেন, সোনারপুর, আর তারপরে তোমার জব হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, তাই তো। তো এই হচ্ছে তোমার সিচুয়েশন। এখানে কি হচ্ছে, স্টুডেন্টস বলছি বটে, বাট এটা কি স্টুডেন্টস ডেটা? এটা কি স্টুডেন্টস ডেটা? না, এটা হচ্ছে সিঙ্গেল স্টুডেন্ট ডেটা নয়, স্টুডেন্ট ডেটা। বাট স্টুডেন্টস হিসাবে আমি ট্রিট করবো। তাহলে কি হবে, এখানে স্টুডেন্টস হিসাবে যদি ট্রিট করি, তাহলে এখানে আর একটা ডাইমেনশন এখানে অ্যাটাচ হবে। তার মানে বেসিক্যালি কী হলো, তোমার এটা হয়ে গেল ফার্স্ট ডাইমেনশনাল ডেটা। এবার এই সেম ডেটা ফিল্ডে আমাদের সেকেন্ড ডাইমেনশনের আর একটা ডেটা ফিল্ড আমরা পেতে পারি। সেকেন্ড ডাইমেনশনে আমি এখানে করলাম কি, শিবাজি DUM নাম, আমিও সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, দুটো ডেটা রয়েছে এবং এই দুটো ডেটার মধ্যে আমাদের এই ডেটা ভ্যালুটাকে খুঁজে বার করতে হবে। তাহলে এই যে প্রসেসটা,
এই প্রসেসেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে ডেটা পেয়ে থাকি। যখন আমরা ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করি তখন কিন্তু 2 ডাইমেনশনাল ডেটা পেয়ে থাকি ডেটাবেস থেকে। প্রথম পার্টটা হচ্ছে রো আর সেকেন্ড পার্টটা হচ্ছে কলাম বা ফিল্ড নেম। হুম এই হিসাবে আমরা ডেটা বেস থেকে ডেটা পেয়ে থাকি। ওকে, এবার এই ডেটাটাকে আমরা কীভাবে প্রেজেন্ট করে থাকি ব্রাউজারে ডেটাটাকে প্রেজেন্ট করার জন্য প্রিন্ট আর ফাংশনসের মাধ্যমে অ্যারেকে জেনারেলি চেক করি। $student স্টুডেন্টসকে আমরা এখানে চেক করতে পারি, তাহলে কী হচ্ছে এই যে ডেটাটা আমরা এইভাবে ডেটাটাকে পেয়ে থাকছি। ঠিক আছে, এইভাবে আমরা ডেটা পেলাম। বাট এই যে ডেটার প্রসেসটা এটা কিন্তু একটু কেমন যেন মানে ঠিকঠাক দেখতে লাগছে না। যদি আমরা ভালো করে যদি দেখতে হয়, এখানে আমি ইকো বসিয়ে প্রি ট্যাগের মধ্যে আমি যদি এটাকে বসাই, এইটাকে যদি বসাই, আচ্ছা প্রি ট্যাগের মধ্যে এটাকে আচ্ছা এইটাকে ওটাও ইকো করতে হবে। স্পেলিং মিস্টেক। এইখানে তিনটা এইখানে প্রিন্ট আউট করে এইভাবে ডেটাটাকে প্রিন্ট করলাম। যদিও প্রি ট্যাগটা এখানে প্রপারলি যে লাইন হিসাবে দরকার সেটা পাইনি। এইখানে ব্যাপারটা কীরকম হয়, যদি কিনা আমরা এইভাবে লিখি, এইখানে কী হয়েছে প্রি ট্যাগটা পড়েনি, আগে প্রিন্ট অ্যারে ট্যাগটা এসে গেছে এবং তার ভেতর থেকে ডেটাটাকে আমরা শো করতে পারছি। এইখানে প্রিন্ট আর্টের কাজটা হচ্ছে কি, এই প্রিন্ট আর্ট কিন্তু অ্যাকচুয়ালি এখানে মিক্সড বলছে বটে, কিন্তু এ অ্যাকচুয়ালি রিটার্ন টাইপ ইনফরমেশন নয়, এ অ্যাকচুয়ালি ডেটা রিটার্ন করছে না, এ ডেটাটাকে কী করছে ভয়েড হিসাবে প্রিন্ট করে দেয়, এর কাজ ডাইরেক্টলি প্রিন্ট করা। তো সেই কারণের জন্য আমরা এই ডেটাটাকে এইভাবে আমরা পাচ্ছি না। এই ডেটাটাকে যদি আমাদের পেয়ে শো করতে হয়, তো জেসন ইনকোড বলে একটা অপশানস রয়েছে, যেটা বেসিক্যালি কী করে আমাদের অ্যারেকে জেসন ডেটায় কনভার্ট করে দেয়। আচ্ছা মানে আমাদের এখানে যে অ্যারেটা রয়েছে সেই অ্যারেটাকে জেসনে কনভার্ট করে দিচ্ছে ডাইরেক্টলি। তো এখানে দেখো এই যে ডেটাটা যেটা রয়েছে জেসনে কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা জেসন ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে। জেসন ভ্যালুর ব্যাপারে কোনো আইডিয়া আছে? যেসব ব্যাপারে ওই স্যার কি ভ্যালু পেয়ার থাকে, কি থাকে তার সাথে ভ্যালু থাকে। তো এখানে বেসিক্যালি ওই কি ভ্যালু পেয়ার মানে যেটা কিনা আমাদের এইখানে যে ডেটা আমরা কি ইউজ করেছিলাম সেটাকে আমরা এই জেসন ফরম্যাটে আমরা কি ভ্যালু পেয়ারে পেয়ে গেলাম আউটপুটটা। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার এইখানে এইটা জেসন নিয়ে আমি যেহেতু বার করতে চাইছি, তার জন্য এখানে ইকো কন্টেন্ট এটা জেসন হেডার সেট করলাম। আচ্ছা
ও, এখানে হেডার বলে ব্যাপারটা লেখার দরকার ছিল। এখানে হেডার টাইপটা এখানে সেট আপ করলে তাহলে গিয়ে আমাদের এই যে পার্টটা জেসন ফরম্যাটে আউটপুটটা শো করছে, মানে এইটা কমপ্লিটলি জেসন কনভার্ট হয়ে এই ডেটাটা শো করছে। আচ্ছা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যে এপিআই রিলেটেড যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হয়, এই হয়ে গেল কিন্তু আমাদের এপিআই আউটপুট। আচ্ছা কত সোজা ব্যাপার না এপিআই আউটপুট করা? হ্যাঁ এটাই তো, কেন তো পুরো দেখাচ্ছে মোটামুটি ডট ডিপ দিয়ে ডিসপ্লে পিএইচপিতে এপিআই জেনারেশন প্রসেস হচ্ছে এইটা, এই দুটো লাইন মেনলি। স্যার আউটপুটটা ওইটাই দেখাচ্ছে, কনসোলে দেখাচ্ছে, এমনি ব্রাউজারে দেখাচ্ছে না? এটা তো ব্রাউজারেই দেখাচ্ছে। আচ্ছা যেটা ব্রাউজারে দেখাচ্ছে। এটা 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 পারফেক্ট জেসন ডেটা, আচ্ছা এবং জেসন ডেটা বলেই কি হচ্ছে আমার এখানে জেসন প্লাগইনস দেওয়া আছে, নাহলে র ডেটাটা তো এইরকম দেখাচ্ছে। এটা হচ্ছে র স্ট্রিং ডেটাটা। এবার যেহেতু আমার এখানে অ্যাড করতে হয় প্লাগইন হেডারটা অ্যাড করতে হচ্ছে তাই তো? এখানে একটা প্লাগইন রয়েছে, মানে আমার এটা ব্রাউজার প্লাগইনস, মানে জেসন ডেটাটাকে পড়ার জন্য। ও আচ্ছা এটা জেসন ডেটাকে পড়ার জন্য। অ্যাকচুয়ালি জেসন ডেটাটা এসছে এইরকমভাবে ব্রাউজারে। এটাকে জাস্ট আমি এটাকে রিডেবল মোডে রাখার জন্য এখানে একটা প্লাগইনস রয়েছে, জেসন রিডার প্লাগইনস, জেসন ভিউয়ার। এ অ্যাকচুয়ালি এটাকে আমাকে ভিউ করে দিচ্ছে জেসন ইনফরমেশনটা। এইভাবে জেনারেলি কী হয় আমাদের এই এপিআই আউটপুটের কাজটা হয়ে থাকে। বুঝেছি। আচ্ছা, যাই হোক, আমি একটু এক্সট্রা ফিচার্স দেখিয়ে দিলাম। এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে মেনলি আমাদের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা রয়েছে কি ভ্যালু পেয়ারিংয়ে, ঠিক আছে? তার মানে এখানে আমি ইকো করে ডলার স্টুডেন্টস ডেটাটাকে যদি আমি প্রিন্ট করবার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে জাস্ট এটা অ্যারে বলে ইনফর্ম করছে। অ্যান্ড যদি আমরা এখানে প্রিন্ট আর ফাংশনের মধ্যে যদি ফেলি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে অ্যারের মধ্যে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা কী ভ্যালু পেয়ারে এখানে শো করছে। ওকে, এখানে কী হচ্ছে ফার্স্ট পার্টটা দেখাচ্ছে 0, সেকেন্ডে অ্যারে, এবং তার মধ্যে দেখাচ্ছে কি নেম, ঠিক আছে? তার মানে প্রথম পার্টটা হচ্ছে আমাদের রো, সেকেন্ড মানে ইন্ডেক্স অ্যারে, আর পরের পার্টটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই যে এখানে ইন্ডেক্স অ্যারে, দেন অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে কি ভ্যালু পেয়ারে, ঠিক আছে? এবার এখানে যেভাবে দেখাচ্ছে অ্যারে বলেও আমরা লিখে করতে পারতাম, অথবা অথবা এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে? দুইভাবে লেখা যায় জাভা পিএইচপিতে। এখানে একরকমই দেখাচ্ছে, বাট এখানে আমরা দুরকমভাবে এটাকে দেখতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা যদি মনে করি স্টুডেন্ট 1-এর ডেটা আমরা দেখতে চাই, মানে শুধু নামটা, তাহলে কীভাবে দেখব? এখানে স্টুডেন্টস ফার্স্ট পার্টটা হচ্ছে 0, অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা বসাবো নেম, ঠিক আছে? তাহলে এখানে কী হচ্ছে, জাস্ট আমি সিসির নামটা দেখতে পাবো, বুঝতে পেরেছি। ঠিক আছে? জাস্ট আমি এখানে সিসির নামটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিম্পল ডেটা পার্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এইবার আমরা এটাকে কী করে লুপের মধ্যে নিয়ে যাব, লুপ হিসাবে এটাকে কী করে শো করাবো। এবার লুপে যদি আমি শো করাই, আমাদের অ্যাকচুয়াল পার্টটা লুপের মধ্যে দেখানোর পার্ট। তো এখানে ফর লুপ আমরা ইউজ করতে পারি, ফর ইচ লুপ ইউজ করতে পারি, দুটোই করতে পারি। বাট আমি এখানে ফার্স্ট করলাম কি, ফর লুপ ইউজ করলাম। ওকে, ফর লুপ ইউজ করে ফর লুপ এখানে ইউজ করছি। ফর লুপ ইউজ করছি কী কারণে, এখানে আই দিয়ে 0 অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু আমাদের স্টার্টিং 0 থেকে হবে সবসময়। এবং এখানে ইন্ডেক্স কাউন্ট STUDENTS স্টুডেন্টস ডেটা, এবং এখানে আই প্লাস 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 করে আমরা এখানে এই যে স্টুডেন্টের যে ডেটাটা
সেটাকে আমরা এখানে চেক করব। ঠিক আছে, তাহলে এখানে ইকো এখানে ফার্স্ট হচ্ছে রো, কতগুলো রো রয়েছে, তাহলে রো এর ভ্যালুটা আমরা পার করছি এইখান থেকে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এই যে প্লাস সাইন চলবে না বলে এররটা মারলো। ঠিক আছে, 0 1 বেরিয়েছে, তাহলে রো ভ্যালু এখানে 0 and 1 দুটো রো আমরা দেখতে পাচ্ছি। এবার রো এর মধ্যে আছে আমাদের কলাম, তার মানে এই যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের রো ভ্যালুটাকে বার করার জন্য, মানে ইন্ডেক্স ভ্যালুটাকে বার করার জন্য। অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ডেটাটাকে শো করার জন্য। এবার এই ক্ষেত্রে কী হয়, যদি মনে করো এখানে তুমি ডিটেলস দেখাতে চাও নেম, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডলার STUDENTS স্টুডেন্টস, এইখানে এটা দিয়ে তারপরে কী করছি, এখানে নেম প্রপার্টি শো করছি, তারপরে লাইনটা যাচ্ছি, তারপরে লাইনে কী হচ্ছে জব, এখানে আমরা জব বসাচ্ছি, পরের পার্টটা যাচ্ছি লোকেশন, যেখানে আমরা LOC এইভাবে বসালাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এবং লাস্টে অবভিয়াসলি আমরা একটু কায়দা করে দিই যাতে কিনা আলাদা আলাদা বোঝা যায়, প্রত্যেকটা ডেটা আমার আলাদা আলাদাভাবে রয়েছে। এটা আলাদা করার জন্য এই পার্টটা করলাম, কারণ আমার অন্তত দুবার এই জিনিসটা চলছে। ওকে, ও এবং এইটার পরে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, নাহলে এই যে নেম এর যে পার্টটা এটা উপরে চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কী আছে, দুটো ডেটা রয়েছে এবং দুটো ডেটাকে দেখানোর জন্য দুটো আলাদা আলাদা লাইন অ্যাপ্লাই করেছি। এই পার্টটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটা স্টুডেন্ট I0 স্টুডেন্ট 0 0 নেম 0 জব, প্রথমে হচ্ছে 0 জব, প্রথমে 0 রোতে নেমটা তুলছে, 0 রোতে জবটা তুলছে, 0 রোতে লোকেশনটা তুলছে, তারপরে আবার 1 এ জবটা তুলছে, 1 এর লোকেশন তুলছে, আর 1 এর জব নেমটা তুলছে, এটাই তো। এইভাবেই এটা কাজ করছে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফর লুপের প্রসেস। এইটাই যদি ফর ইচে করি, ঠিক আছে, এটাকে যদি ফর ইচে করি তাহলে কি হচ্ছে, STUDENTS স্টুডেন্টস অ্যাজ স্টুডেন্ট, কারণ এক একটা স্টুডেন্ট ডেটা পাবো। এবার এখানে কি করব, ইকো এই যে পার্টটা যেটা রয়েছে এটাকে আমি সেট করছি। এখানে অ্যাকচুয়ালি করবোটা কি, এই মুভমেন্টে কি আমার চেঞ্জ করলে একই জিনিস শো করবে, এখানে কি চেঞ্জ করা উচিত তোমার মনে হয়? এখানে এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্ট বললাম, স্টুডেন্ট একটা নতুন নিতে হবে, নাহলে ওটা কি নিতে হবে, কি ভেরিয়েবল নিতে হবে, যেহেতু দুটো ইয়েতে আছে, কি ভ্যালু পেয়ারে আছে, কি ভ্যালু পেয়ারে আছে, তো কেন নিতে হবে কেন? কারণ এখানে আমার তো যতগুলো স্টুডেন্টস আছে তার থেকে একটা স্টুডেন্ট অবজেক্ট বের করে নিলাম, মানে এই একটা স্টুডেন্ট অবজেক্ট বেরিয়ে আসলো, আবার আমার দরকার কি? আর এর জন্য আমার কি পার করারই বা দরকার কি এই স্টুডেন্টটার জন্য? এটার জন্য হলেও হতে পারে, কিন্তু এটার জন্য স্টুডেন্ট ভ্যালু কী বার করবো কি? এখানে যদি তুমি বলো যে কী ভ্যালু পার করবো, তাহলে এখানে তো অ্যাকচুয়ালি কী হবে, এখানে অ্যাজ কি দেন ভ্যাল
এইভাবেই তো করা দরকার, তাই তো? হুম 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 কিন্তু আমার তো সেটা দরকার নেই আপাতত, কারণ আমার এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট অবজেক্টটা মানে যে ভ্যালুটা যেটা রয়েছে সেটাকে আমি বার করছি, মানে এই পার্টটাকে আমি বার করছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো এই পার্টটা আমার বেরিয়ে গেছে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার এইভাবে জিনিসটা দাঁড়াবে, কারণ সেকেন্ড পার্টটা তো আমার কলাম নেম। হুম 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 তার মানে জিনিসটা কী হলো, আমার আগের যে পার্টটা ছিল যেখানে আমাদের কলামটা অ্যাপ্লাই করেছিলাম, আর এখানে যেহেতু আমার একটা অবজেক্ট বেরিয়ে গেছে, সিঙ্গেল অবজেক্ট, এবং সেই অবজেক্টের থ্রু দিয়ে আমরা এখানে সেকেন্ড যে অ্যারে প্রপার্টিটা জাস্ট সেটাকে অ্যাপ্লাই করলাম, এবং সেই হিসাবে আমি এখানে পেয়ে গেলাম। আচ্ছা বুঝলাম সিম্পল লাগছে কি ব্যাপারটা? হুম 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 হুম। মানে এটা তো একদম মানে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট করলাম, স্টুডেন্ট একটা অবজেক্ট, মানে স্টুডেন্টটা তাহলে অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে, তাই তো? ওই একটা স্টুডেন্ট মানে স্টুডেন্ট যে অ্যাজ স্টুডেন্ট যখন করলাম, ডলার স্টুডেন্ট করলাম, হুম তাহলে ওই স্টুডেন্টটা একটা অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে, সেটা হচ্ছে ওই অ্যারেটার একটা অবজেক্ট, তাই হুম তো? হুম ওই স্টুডেন্টস অ্যারের একটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টস এবারে অ্যারের একটা ডেটা ভ্যালু হচ্ছে স্টুডেন্ট, মানে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপল অ্যারে, এটা হচ্ছে সিঙ্গেল অ্যারে। এবার সিঙ্গেল অ্যারের মধ্যে তার কিটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, যেখানে কি নেম ডিফাইন করা রয়েছে, সেই কি নেম দিয়ে আমরা ডেটা ভ্যালুটাকে বার করে আনলাম, আচ্ছা আচ্ছা যে কারণে আমাকে এখানে সেকেন্ড পার্টটার জন্য আমার এখানে কোনো লুপ লাগলো না। এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে একটা এমন একটা ফাংশনস বানাবো যেটা হচ্ছে কি ফাংশন প্রিন্ট প্রিন্ট স্টুডেন্ট ডেটা, এই বলে আমি একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? হুম স্টুডেন্ট ডেটা বলা ভুল হবে, স্টুডেন্টস ডেটা, ঠিক আছে? তা এখানে বেসিক্যালি কী হবে, STUDENTS স্টুডেন্টস বলে আমি এখানে ভ্যালু লিখেছি, বা স্টুডেন্টস ডেটা বলে আমি লিখছি বুঝতে সুবিধার জন্য। এবার এখানে কী করছি, আমি এখানে এই যে ওই যে লুপটা যেটা আছে, এই লুপটাকে আমি এখানে কপি করছি, ঠিক আছে? জাস্ট এটাকে আমি কপি করলাম, এবং অবভিয়াসলি এখান থেকে আমার এই পার্টটা আসবে, এটাকে আমি এখানে বসলাম, ওকে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার এই যে ভেতরের যে ফাংশনটা, এটাকে আমি এমনভাবে রেডি করব যাতে কিনা আমার এখানে যেরকম টাইপেরই স্টুডেন্ট কি ভ্যালু আসুক না কেন, আমার প্রিন্টটা যাতে করে দিতে পারে, ঠিক আছে? মানে স্টুডেন্টস ডেটা হিসাবেই আমি আপাতত রাখছি। এটা অ্যাকচুয়ালি কী হয়, টেবিল জেনারেশন করার জন্য বা ডেটা জেনারেশন করার জন্য এই ধরনের ফাংশনস অনেক প্রোগ্রামের মধ্যেই আমরা দেখে থাকি, বা থাকে, লাইব্রেরিতে থাকে। আচ্ছা এখানে কী হচ্ছে, আর একখানা ফর ইচ আমি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? হুম এবং এইখানে ডেটাটা যেটা থাকবে সেটা হচ্ছে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট অ্যাজ কি, অ্যান্ড এইখানে আমি অ্যাকচুয়ালি ভ্যালু এইটা ব্যবহার করছি, এইখানে কি ভ্যালু ব্যবহার করছি, এখানে ইকো করছি, এখানে ডলার কি, ওকে, সরি, এখানে কি এর দরকার কি, হ্যাঁ, কি এর দরকারটা হচ্ছে এই কারণে যে আমরা যদি মনে করি যে এইখানে তো নেম ফেম এই ব্যাপারটা রয়েছে, এইগুলোকে আমরা চাইছি যে স্ট্রিঙ্গিফাই করে এই কি ভ্যালু পেয়ারে আমরা দেখাতে চাইছি। মানে আপাতত আমরা জানি না যে কী ধরনের ডেটা এখানে আসবে। যদি আমি এখানে ডলার দিয়ে যদি আমি ভ্যালু করি, জাস্ট এখানে যদি যদি শো করাই, তাহলে কী হচ্ছে দেখো, আমি এখানে রিফ্রেশ করলে আপাতত কিছু তো শো করবে না, ব্রাউজার ফাঁকা থাকবে। এই স্টুডেন্ট প্রিন্ট স্টুডেন্ট প্রিন্ট স্টুডেন্ট ডেটা করে এখানে স্টুডেন্টস ডেটাটাকে পুশ করে দিলাম, ঠিক আছে? পুশ করে দিতে দেখো এখানে কী হলো, আমার শিশির, সোনারপুর, সফটওয়্যার ডেভেলপার এইগুলো আসছে, কিন্তু আমি এক্স্যাক্টলি যেরকম চাইছি সেরকমভাবে আসছে না।
তাহলে এখানে বেসিক্যালি ওইটার জন্যই আমার এখানে কিটাকে দরকার। এইখানে এইটা করে এইখানে অ্যাকচুয়ালি কোলন দিয়ে রাখলাম এবং এইটাকে আমি স্ট্রিংগিফাই করছি প্রপার ওয়েতে, যাতে কিনা আমাদের কি ভ্যালু পেয়ারে যথারীতি দেখা যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে বেসিক্যালি কিটা হচ্ছে আমাদের ওই ডেটা কিটার ইনফরমেশনটা, আর পরেরটা হচ্ছে ভ্যালু। ওকে, এবার এই ডেটা কিয়ের যে পার্টটা রয়েছে এই ক্ষেত্রে আমরা এখানে একটা স্ট্রিং ফাংশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যেটা আমার ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজ করতে পারে। এই যে স্ট্রিং আপার কেস, স্ট্রিং টু আপার, ঠিক আছে, এই ফাংশনটাকে আমি ইউজ করছি কিয়ের ক্ষেত্রে, স্ট্রিং টু আপার। তাতে কী হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে, মোটামুটি দেখতে সুন্দর হলো ব্যাপারটা, যদিও খুব একটা সুন্দর হয়নি। এখানে ক্যাপিটালাইজ বলে একটা ফাংশন পেলে সুবিধা হতো, বাট ক্যাপিটালাইজ বলে মনে হয় কোনো ফাংশন নেই। str স্ট্রিং টু ক্যাপিটালাইজ বলে কোনো ফাংশন সেরকম নেই, ওটা বানাতে হবে, মানে ওই ফাংশনটা বানাতে হবে যদি আমার লাগে। ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল করতে হবে, তাই জন্য স্ট্রিং টু আপার এটা করলাম। এবার ব্যাপার হচ্ছে কি, এটা লেখাতে সুবিধাটা কী দাঁড়ালো, এটা লেখাতে সুবিধাটা এইটা দাঁড়ালো, যদি আমি এখানে আরও কোনো কি যদি আমি এক্সট্রা বাড়াই, যেমন এখানে LOCATION লোকেশন, ঠিক আছে, LOCATION লোকেশন, লোকেশনের পরে আমি এখানে কি আর কি ডেটা বাড়াতে পারি বলো, সাজেস্ট করো একটু। কিছু কি বলো। হ্যালো শিশির, আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 আছি স্যার। সাজেস্ট করো কিছু এক্সট্রা ডেটা জন্য। ডেজিগনেশন তো দিলে হয়। DISI ডেজিগনেশন একটু বড় সড়ো টাইপ হয়ে যাচ্ছে না, ছোটোখাটো বলো না কিছু। সিম্পল পার্ট করি, আইডি। আইডি, হ্যাঁ। জাস্ট সিম্পল এক্সট্রা ভ্যালু এখানে পাস করে দিচ্ছি। এবার দেখো, আমার এখানে শুধু ডেটাটা চেঞ্জ করলাম, বাট ফাংশন চেঞ্জ হলো না। জাস্ট ডেটা চেঞ্জ করলাম কিন্তু ফাংশন চেঞ্জ করলাম না। ওই ফাংশনটা কিন্তু আমার ডেটাটাকে প্রিন্ট করে দিচ্ছে, যেভাবে আমরা তৈরি করেছিলাম। বুঝলে এই ব্যাপারটা? জেনারেলি এই হচ্ছে লুপের কাজ, এইভাবেই আমরা লুপকে ব্যবহার করে থাকি। তো আশা করি ফাংশন লুপ ব্যাপারটা নিয়ে আশা করি আর প্রবলেম থাকবে না। আছে কোনো প্রবলেম? না না, আমি ফাংশনস অ্যান্ড লুপ, ফাংশন আর লুপ এইভাবেই কাজ করে, ঠিক আছে। তো এইভাবেই আমরা ফাংশন অ্যান্ড লুপের উপরে কাজ করব। আশা করি বুঝতে আর অসুবিধা নেই ফাংশনস লুপে, কারণ এখানে তোমার অ্যারেতে যা কাজ হয়
অ্যারেতে এই কাজটাই হয় যা আমি দেখালাম, হয় এইভাবে, না এইভাবে, না এইভাবে। এই হচ্ছে অ্যারের কাজ, অ্যারে আচ্ছা, আর লুপে, বুঝতে পেরেছি। অ্যারে আর লুপে এইভাবেই কাজ করে। এবার এটাকেই আমরা বিভিন্ন পার্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলোকে ইউজ করি। তো আজকের টপিক কী কী তাহলে আমরা কভার করলাম? এখানে টপিকে থাকলো ভ্যারিয়েবল ডিক্লারেশনের যে প্রসেস, সেটা আমি আর বিশেষ আলাদা করে ডিসকাস করিনি। কন্ডিশনের পার্টটাও আমি সেভাবে ডিসকাস করিনি, জাস্ট আমি ডিসকাস করেছি লুপস, ফাংশন, আচ্ছা, যার ভিতরে ভয়েড ফাংশনটাকে আমি মেনলি দেখেছি, আর এখানে অ্যারেস এখানে ডিসকাস করেছি। নেক্সট দিন আমরা এই দুটো পার্টে আমরা ডিসকাস করব, ঠিক আছে। ঠিক আছে? তো কি মনে হয়, খুব কি ফাস্ট চলছি? না না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের যে টপিকসগুলো আমরা ডিসকাস করলাম, ভিডিওটা দেখো, কারণ ওর মধ্যে অনেক কিছু আমি ডিসকাস করেছি যেগুলো হয়তো কোড ওয়াইজ হিডেন হয়ে যেতে পারে। অ্যান্ড স্টেপ বাই স্টেপ পুরো ডিসকাশন যেটা আমি করেছি সেই ডিসকাশন অনুযায়ী লাস্ট আউটপুটে যেটা আমি দেখালাম, এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এই পার্টটাকে ইউজ করে আমরা জেনারেলি ডাইনামিক টেবিল জেনারেশন বা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য এই ফাংশনস, তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনের ফাংশন তোমাকে ইউজ করতে হবে। সেটা তুমি পিএইচপিতে করো, জাভাস্ক্রিপ্টে করো, হোয়াট এভার, যে কোনো জায়গায় ফাংশনসের এই যে পার্টিকুলার যে ফাংশনটা, এই ফাংশনটা ম্যাসিভলি ইউজ হয় বিভিন্ন ফ্রেমওয়ার্কের বিহাইন্ডে। বুঝতে পেরেছি। তো এই ফাংশনটা খুবই তাহলে ইম্পর্ট্যান্ট ফাংশন। স্টুডেন্ট এখানে যে স্টুডেন্ট ডেটাটা বললেন, এটা একটা অ্যারে তো, আর অবজেক্টটা এখানে অবজেক্ট কনসেপ্ট বলতে তাহলে স্টুডেন্টটা তাহলে অ্যারের অবজেক্ট, না স্টুডেন্ট একটা মানে একটা অ্যারের ফার্স্ট এলিমেন্টটা, মানে ফার্স্ট যেটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসাবে যদি আমরা দেখি, যখন আমি এটাকে জেসনে কনভার্ট করেছিলাম, জেসন কনভার্টারে বেসিক্যালি বলে কি, এই যে ফার্স্ট যে পার্টটা, এই ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যারে ডিফাইন করছে, আর সেকেন্ড পার্টটাতে যখন আমরা কি ভ্যালু পিআরএ রাখছি, তখন এটা হচ্ছে অবজেক্ট, যেটা জাভাস্ক্রিপ্ট এটাকে ট্রিট করে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট এটাকে বলে কি, এই দুটো পার্টকেই, মানে এই অ্যারে এবং এই অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই দুটোকেই অবজেক্ট হিসাবে ট্রিট করে। এবং জেসন অবজেক্ট যখন আমরা ট্রিট করি, তখন এইটাকেই হচ্ছে জেসন অবজেক্ট, মানে বেসিক্যালি এই উপরের পার্টটা হয়ে যায় তোমার থার্ড ব্র্যাকেট, আর সেকেন্ড পার্টটা হয়ে যায় কার্লি ব্রেস দিয়ে। বাট এখানে সেকেন্ড পার্টটা কার্লি ব্রেসে আমি আর ডিফাইন করিনি, সেকেন্ড পার্টটাও থার্ড ব্র্যাকেটেই রয়েছে। এটা পিএইচপিতে এইভাবে কাজ করে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এইখানে এই টোটাল যে অ্যারেটা রয়েছে, এটা হচ্ছে মাল্টিপল অ্যারে, মানে যেটা ডেটাবেস থেকে আমরা পেয়ে থাকি। যখন ডেটাবেস থেকে যখন ডেটা রিট্রিভ করা হয়, তখন আমরা এই অ্যারেটা পেয়ে থাকি ডেটাবেস থেকে। আর সেকেন্ড যে পার্টটা আমরা পাই, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যারে অবজেক্ট, যেটা বেশি, এটাও অ্যারে ডেটা, ঠিক আছে। বাট এটাতে যেহেতু আমাদের কি রয়েছে, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে আমাদের নাম রয়েছে ডিফাইন করা, ফিল্ড নেম, সেই ফিল্ড নেম ওয়াইজ আমরা ভ্যালুটাকে পাই। এটা হচ্ছে কি ভ্যালু পেয়ারিংয়ে, যে কারণে এটাকে অনেক সময় জাভাস্ক্রিপ্টে বা জেসনে এটাকে অবজেক্ট বলে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কী করছি, ফার্স্ট আমরা স্টুডেন্ট থেকে, মানে স্টুডেন্টস যে টোটাল যে ডেটা সেট আছে, সেই ডেটা সেট থেকে সিঙ্গেল ডেটা সেট পাচ্ছে। এবার সিঙ্গেল ডেটা সেটের মধ্যে ফিল্ড নেম অ্যাপ্লাই করে আমরা ডাইরেক্টলি ডেটাটাকে প্রিন্ট করাচ্ছি। এবার যেখানে আমরা জানি ফিল্ড নেম কী কী আছে, তখন আমরা এইভাবে প্রিন্ট করাই। যদি মনে হয় যে আমাদের ফিল্ড নেম জানা নেই, যে কোনো টাইপের ফিল্ড নেম আসতে পারে, তখন সেক্ষেত্রে আমরা আর একটা ইনার ফাংশন অ্যাপ্লাই করি, মানে ইনার লুপ অ্যাপ্লাই করি। ফার্স্ট লুপটা হচ্ছে প্রথম অ্যারেটার জন্য, মানে আউটার অ্যারের জন্য, আর সেকেন্ড লুপটা হচ্ছে সেকেন্ড অ্যারের জন্য। ঠিক আছে, এইখানে সেকেন্ড অ্যারে যেটা আছে তার জন্য সেকেন্ড লুপ। ওকে, মানে ফার্স্ট অ্যারের জন্য ফার্স্ট লুপ, সেকেন্ড অ্যারের জন্য সেকেন্ড লুপ। এবার সেকেন্ড লুপের মধ্যে কী রয়েছে, আমার কি রয়েছে অ্যাসোসিয়েটিভ ভ্যালু, যেটাকে আমার কি হিসেবে ট্রিট করতে হবে বা দেখাতে হবে। তার জন্য আমি এখানে কিটাকে রিট্রিভ করে স্ট্রিং টু আপার করে দিয়েছি, যাতে কিনা দেখতে ভালো লাগে, আর ভ্যালুটা যেটা আমি পাচ্ছি সেটাকে এক্স্যাক্টলি বসিয়ে দিচ্ছি সেমভাবে। এইভাবে
অ্যাকচুয়ালি ডেটাটা প্রিন্ট হচ্ছে ফাইনাল আউটপুটে। যেটা আমরা এইখানে করছিলাম সেই পার্টটাকেই আমরা এখানে করছি, জাস্ট এক্সট্রা লুপ লাগিয়ে। এখানে কি হচ্ছে, আমার ডেটা যাই হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না। মানে এখানে যদি আমার একটা ভ্যালু যদি একটা সেকশন যদি কমেও যায় তাতেও আমার কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি আমার একটা ডেটা যদি না থাকে তাহলে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কারণ এটা তো ফিক্সড আসবেই। কিন্তু এই জায়গায় ব্ল্যাঙ্ক হওয়ার কোনো প্রশ্ন নেই, পেলেও আসলো, না পেলেও আসবে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, এইভাবেই জিনিসটাকে প্রিন্ট করছে। এবং এই যে লুপের পার্টটা অ্যান্ড এই লুপের পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। মানে জাভাস্ক্রিপ্টে হোক, পিএইচপিতে হোক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক, যদি লুপ নিয়ে যদি কাজ করতে হয়, এই দুটো লুপ খুবই ইম্পর্ট্যান্ট লুপ। এবং এই দুটো লুপকে যদি খুব ভালোভাবে যদি বুঝে যাও, তোমার পিএইচপির বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোটামুটি 20-30% কাজ হয়ে গেল এতেই। স্যার প্রথম যে লুপটা ফর ইচটা বললেন, আরেকবার ইন্টার করছি, প্রথম যে ফর ইচটা বললেন সেটা হচ্ছে ফার্স্ট অ্যারে স্টুডেন্টস অ্যারেটার জন্য, তাই তো? ফার্স্ট অবজেক্টের জন্য, মানে ফার্স্ট অবজেক্ট বলতে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টসদের জন্য এটা প্রথমটা, তাই তো? এটা প্রথম যে এটার পার্টটা, জন্য। প্রথম পার্টটা হচ্ছে রো এর জন্য। মানে এখানে তুমি মাথা রাখো, এটা হচ্ছে 2 ডাইমেনশন অ্যারে। হুম। আমরা যখন এখানে এই যে অ্যারেটা ইউজ করেছিলাম, এটা এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। হুম। 1D। হুম। ঠিক আছে, আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে 2D। 2D। 3D 4Dও হতে পারে, যতগুলো হবে তত ভেতরে ঢুকেতে থাকবে। অ্যান্ড যতগুলো আমরা অ্যারে ডিফাইন করব ততগুলো আমাদের ইনার ফাংশনসও ডিফাইন হতে থাকবে। এই হচ্ছে সিম্পল অ্যাজ। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আমাদের 2D অ্যারে এবং 2D অ্যারের মধ্যে ফার্স্ট অ্যারেটাকে আমরা, মানে ফার্স্ট পার্টটাকে, এই যে এখান থেকে এইটাকে বলা হয় রো, মানে ফার্স্ট পার্টটাকে বলা হয় রোজ, অ্যান্ড সেকেন্ড পার্টটাকে বলা হয় কলাম। ফার্স্ট পার্টটাকে বলা হয় রোজ অ্যান্ড সেকেন্ড পার্টটাকে বলে কলামস। এই স্পেলিং মিস্টেক করছি, সিও এই স্পেলিং মিস্টেক করে গেছি। সিও কি কলাম কি জানো? সিও COLUMNS। সিও এল ইউ MNS। MNS। ওকে ওকে, চলো। এই হচ্ছে আমাদের দুটো পার্ট এই মুমেন্টে, যেটা আমরা ডেটাবেস থেকে পেয়ে থাকি। তো ডেটাবেস থেকে আমরা পাই রো অ্যান্ড কলামস। আর যখন আমরা ডেটাবেস থেকে রো অ্যান্ড কলামস পাই, তাকে জেনারেলি প্রেজেন্ট করার ওয়ে এইটা অথবা এইটা। এটাকেও করতে পারি, বাট এইগুলো আর করে না। মানে ওপরের যে লুপগুলো, যেগুলো হোয়াইল ডু হোয়াইল লুপ যেগুলো অ্যাপ্লাই করেছিল, সেগুলো জেনারেলি আর করে না। ওই ফর ইচটাই বেশি ইউজ হয়, আর ফর ইচটা এইভাবেই ইউজ হয়। ঠিক আছে, যাই হোক, এই অ্যারে অ্যান্ড লুপস এর পার্টটা এইটুকুই, এর থেকে বিশেষ কিছু এক্সট্রা নয়, যেখানে আর বেশি ভাববে না। লুপস যেটুকু দেখেছি সেটুকুই, আর অ্যারে যেটা দেখিয়েছি সেটাই। এবার অ্যারের ডেপথে যদি আরও ঢুকতে হয়, সে অনেক অ্যাডভান্স লেভেলের পার্ট, ওটা আমাদের লাগে না জেনারেলি। এর পরের পার্টে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, এখানে আমি একটা রোড ম্যাপ মতন দিয়ে দিচ্ছি, লার্নিং রোড ম্যাপ। এর পরের পার্ট আমাদের থাকবে অবজেক্ট এক্সেপশন ইনক্লুডস রিকোয়ার্ড নেমস্পেস, অথবা ট্রেটও থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পারি, তাহলে আমি প্র্যাকটিস করে নেবো। বলো আজকের ক্লাস কেমন লাগলো? স্যার ভালো লেগেছে ক্লাস, অনেকটা বুঝতে পেরেছি। ওকে, আরেকটা একটু